এই রাজার ভয়েই ৩০০ বছর ভারতমুখ হয়নি আরবের মুসলিম আক্রমণকারীরা। ললিতাদিত্য মুক্তাপীর ভারতের সেই বিস্মৃত সম্রাট যার ভয়ে কাঁপত গোটা আরব। এমন একজন হিন্দু সম্রাট যার সাম্রাজ্য কাশ্মীর থেকে শুরু করে ইরান এবং মধ্য এশিয়ার গভীর পর্যন্ত বিস্তৃত ছিল। তার নাম আরব, পারস্য এবং চীনা নথিপত্রে সগৌরবে লিপিবদ্ধ হয়ে আছে, অথচ আধুনিক ভারতের ইতিহাস বইগুলোতে তার নাম নেওয়ার প্রয়োজন বোধটুকুও করা হয়নি। হিন্দু সম্রাট ললিতাদিত্যের গৌরবগাথা ও রোমাঞ্চকর অভিযান নিয়েই আজকের ভিডিও। শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্ট করে জানান আপনার মতামত। আর আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। চলছে আমাদের বিশেষ সিরিজ অজানা ইতিহাস। আজকের কাহিনী ললিতাদিত্য মুক্তাপীর। আমাদের শেখানো হয় যে ভারতে প্রথম ইসলামী আক্রমণ হয়েছিল 712 খ্রিস্টাব্দে, যখন মোহাম্মদ বিন কাসিম সিন্ধু আক্রমণ করেন। এরপর ইতিহাস বইগুলো একেবারে সরাসরি লাফ দিয়ে চলে যায় একাদশ শতাব্দীতে, মামুদ গজনীর বিধ্বংসী লুণ্ঠন অভিযানে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই দুই আক্রমণের মাঝে কেন 300 বছরের এক বিশাল ব্যবধান ছিল? সেই সময়কালে ঠিক কি ঘটেছিল যা ভারতকে এক অভেদ্য দুর্গে পরিণত করেছিল? কেউ কি সেই আক্রমণকারীদের এত শক্তভাবে প্রতিরোধ করেছিল যে তারা পরবর্তী 300 বছর ভারতের দিকে তাকানোর সাহস পর্যন্ত পায়নি? সেই বিস্তৃত যোদ্ধার গল্প, এমন এক রাজা যার বীরত্ব মধ্য এশিয়ার আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতো, যার সাম্রাজ্য বিদেশি আক্রমণকারীদের উচ্চাকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে ছেড়ে দিয়েছিল। হিমালয় থেকে কাস্পিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত যুদ্ধক্ষেত্রে যার নাম একসময় আতঙ্ক ছড়াতো, সেই কার্কট রাজবংশের শ্রেষ্ঠ শাসক ললিতাদিত্য মুক্তাপীরের কাহিনী এক অস্থির সময়ের প্রেক্ষাপট। ললিতাদিত্যের এই অপ্রতিরোধ্য উত্থান বুঝতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে সেই যুগে, যখন ভারতের উত্তর সীমান্ত ছিল ঘোর সংকটে। অষ্টম শতাব্দীর শুরুতে ভারত এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়েছিল। যদি সেই মুহূর্তে কোনো শক্তিশালী শাসক না আসতেন, তবে ভারতের ইতিহাসটা আজ হয়তো সম্পূর্ণভাবে অন্যরকম হতো, সম্পূর্ণভাবে বদলে যেত। সে সময় আরব খিলাফত অভাবনীয় গতিতে বিস্তার লাভ করছিল। তারা ইতিমধ্যে মধ্যপ্রাচ্য এবং পারস্য জয় করে ফেলেছিল। তাদের পরবর্তী লক্ষ্য ছিল ভারত। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু আক্রমণ করে ভারতের বুকে প্রথম ইসলামী বিজয়ের সূচনা করেন। কিন্তু পারস্য বা মধ্য এশিয়ার মতো ভারত কখনোই দ্রুত আত্মসমর্পণ করেনি। সিন্ধুর রাজা দাহির শাহ বীরত্বের সাথে লড়াই করে প্রাণ দেন, কিন্তু তার মৃত্যু আরবদের জন্য সহজ কোনো বিজয় বয়ে আনতে পারেনি। কিন্তু সিন্ধু দখল করার পরেও তারা পরের 300 বছর পর্যন্ত দাঁত ফোটাতে পারেনি আমাদের ভারতবর্ষের মূল ভূখণ্ডে, আর এক পাও ঢুকতে পারেনি তারা। আরবরা অনেকবার আগ্রাসনের চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই তারা এমন এক শক্তির মুখোমুখি হয়েছিল যে তাদের সেনাবাহিনী পূর্ব দিকে অগ্রসর হওয়ার কথা ভাবলেই একেবারে ভয়ে কেঁপে উঠত। আর সেই শক্তির নেতৃত্ব দিচ্ছিলেন ললিতাদিত্য মুক্তাপীর। আরবদের হুমকি ছাড়াও ভারতের সামনে আরো বড় চ্যালেঞ্জ ছিল। তিব্বতীরাও তখন ছিল এক শক্তিশালী সামরিক শক্তি। তারা ইতিমধ্যে মধ্য এশিয়ার বিশাল এলাকা দখল করে লাদাখ ও কাশ্মীরে প্রবেশের পরিকল্পনা করছিল। উত্তর পশ্চিমে তুর্কিরা তাদের নিষ্ঠুরতা ও লুণ্ঠনের জন্য কুখ্যাত ছিল এবং তারাও ভারতের সীমানায় চোখ রাখছিল। অন্যদিকে পূর্বে চীনের তাং রাজবংশ তাদের ক্ষমতার শিখরে ছিল। ভারতের অভ্যন্তরেও পরিস্থিতি একেবারেই ভালো ছিল না। হর্ষবর্ধনের মৃত্যুর পর তার সাম্রাজ্য ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। উত্তর ভারতের একসময়ের গৌরবময় রাজধানী কনৌজ তখন অরক্ষিত ছিল। পশ্চিম থেকে আরব, উত্তর থেকে তিব্বত এবং উত্তর পশ্চিম থেকে তুর্কি, এই ত্রিমুখী আক্রমণের মুখে ভারতের প্রয়োজন ছিল একজন লৌহ মানব। ললিতাদিত্য সিংহাসনে বসেই এক বৈপ্লবিক রণকৌশল নিলেন। তিনি জানতেন, কেবল দুর্গের ভিতরে বসে আত্মরক্ষা করে স্বাধীনতাকে কখনোই টিকিয়ে রাখা যায় না। প্রকৃত নিরাপত্তা আসে প্রথমে আঘাত হানার মাধ্যমে, অর্থাৎ শত্রু আক্রমণ করার আগেই তাদের দেশে গিয়ে তাদের ধ্বংস করে দেওয়া।
তিনি যুদ্ধের জন্য শত্রুর আসার অপেক্ষা করেননি, বরং যুদ্ধকে বয়ে নিয়ে গিয়েছিলেন আরব, তিব্বত এবং তুর্কিদের দরজায়। নিজের বড় লক্ষ্য পূরণের আগে ললিতাদিত্যকে ভারতের আভ্যন্তরীণ শক্তি সংহত করতে হতো। তার প্রথম লক্ষ্য ছিল কনৌজ রাজ্য। হর্ষবর্ধনের মৃত্যুর পর দুর্বল হয়ে পড়েছিল এই কনৌজ। ললিতাদিত্য ভরসা রাখতে পারলেন না কনৌজ রাজ্যের উপর। কনৌজ আক্রমণ করে পরাজিত করলেন কনৌজের তৎকালীন রাজা যশোবর্মনকে। ললিতাদিত্যের বশ্যতা স্বীকার করলেন যশোবর্মন। কনৌজ হয়ে গেল ললিতাদিত্যের সাম্রাজ্যের একটা অংশ, অর্থাৎ পুরো উত্তর ভারত দখলে নিলেন ললিতাদিত্য। উত্তর ভারত সুরক্ষিত করে ললিতাদিত্য এবার তাকালেন হিমালয়ের দিকে। তিব্বতীরা সে সময়ে ভারতের রেশম পথ ও বাণিজ্যের পথে বড় বাধা সৃষ্টি করছিল। ললিতাদিত্য তিব্বতীদের দুর্গগুলো গুঁড়িয়ে দিয়ে লাদাখ ও বাল্টিস্তান উদ্ধার করলেন। এই সময় তিনি চীনের তাং রাজবংশের সাথে এক কৌশলগত জোট করেন, যার ফলে তিব্বতীরা চিরতরে পিছু হটতে বাধ্য হয়। এরপর ললিতাদিত্য অগ্রসর হন উত্তর পশ্চিমে। আফগানিস্তান ও ব্যাকট্রিয়ার তুর্কিরা, যারা ভারতের ছোট ছোট রাজ্যগুলোকে আতঙ্কিত করে রাখত, তারা এবার ললিতাদিত্যের বিশাল বাহিনীর সামনে পড়ল। একের পর এক শহর, ব্যাকট্রিয়া, বলক এবং শেষে কাবুল ললিতাদিত্যের দখলে এলো। তুর্কিদের পরাজিত করার পর ললিতাদিত্যের সেনাবাহিনী সরাসরি আরব খিলাফতের মুখোমুখি হলো। পারস্য বিজয়ী আরবরা মনে করেছিল ভারত জয় করা তাদের পক্ষে কেবল সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু ললিতাদিত্য তাদের সেই ভুল ভেঙে দিলেন। তিনি কাবুল থেকে অগ্রসর হয়ে তুর্কিস্তানের মধ্যে দিয়ে আরব নিয়ন্ত্রিত বুখারা শহর আক্রমণ করেন। আরব গভর্নর মুমিন ললিতাদিত্যের শক্তিকে তুচ্ছ জ্ঞান করেছিলেন, যা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। এরপর 4টি নির্ণায়ক যুদ্ধে আরব বাহিনী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। ললিতাদিত্য কেবল তাদের পরাজিতই করেননি, তাদের চরমভাবে অপমানিতও করেন। ইতিহাসবিদ আল বেরুনির মতে বন্দি আরব সেনাদের অর্ধেক মাথা ন্যাড়া করে ফেরত পাঠানো হয়েছিল, যা ছিল চূড়ান্ত পরাজয়ের গ্লানি। এর ফলে পরবর্তী 300 বছর কোনো আরব শক্তি ভারতের দিকে নজর দেওয়ার সাহস পর্যন্ত আর পায়নি। ললিতাদিত্যের বিজয় যাত্রা এখানেই থামেনি। তার বাহিনী উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজিস্তান, এমনকি ইরানের সীমানা ও কাস্পিয়ান সাগর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ললিতাদিত্যের সাম্রাজ্যের সীমানার বিস্তার ছিল মুঘল সাম্রাজ্যের দ্বিগুণ। কলহনের রাজতরঙ্গিনী অনুসারে ললিতাদিত্য রাজত্ব করেছিলেন একেবারে 36 বছর 7 মাস 11 দিন। কলহনের লেখা রাজতরঙ্গিনী দ্বাদশ শতাব্দীর আগে কাশ্মীর ও উত্তর পশ্চিম ভারতের ইতিহাসের একটা প্রধান উৎস। এই গ্রন্থটি সংস্কৃততে রচিত এবং এতে মোট 8টি অধ্যায় ও 7826টা শ্লোক রয়েছে। কারাকোটা রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন দুর্লভ বর্ধন, যিনি 625 খ্রিস্টাব্দে রাজবংশ শুরু করেন। ললিতাদিত্য মুক্তাপীর তাঁরই প্রপৌত্র এবং এই রাজবংশের পঞ্চম রাজা। ললিতাদিত্য জন্মেছিলেন রাজা দুর্লভকের এবং রানী নারেন্দ্রপ্রভার ঘরে। তিনি ছিলেন পরিবারের সবচেয়ে ছোট ছেলে। তার বড় ভাই বজ্রাদিত্য এবং উদয়াদিত্য রাজা হওয়ার পর তিনি সিংহাসনে বসেন। রাজতরঙ্গিনী অনুযায়ী তিনি 700 থেকে 736 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। অনেক আধুনিক ইতিহাসবিদরা আবার তাঁর শাসনকাল 724 থেকে 760 খ্রিস্টাব্দ পর্যন্ত বলে মনে করেন। বছর কিছু কম বেশি হলেও ঘটনাগুলি প্রধানত সত্যই। ললিতাদিত্য শুধু একজন বিজয়ী ছিলেন না, তিনি যেখানেই গিয়েছেন সেখানেই ভারতীয় সভ্যতা ও সনাতন ধর্মের আলো ছড়িয়ে দিয়েছেন। তিনি মন্দির, বিশ্ববিদ্যালয় ও বাণিজ্য কেন্দ্র নির্মাণ করেছিলেন। তার অন্যতম মহান সৃষ্টি হল কাশ্মীরের মার্তণ্ড সূর্য মন্দির, যা আজও ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে ভারতের প্রাচীন প্রতিভার সাক্ষ্য দিচ্ছে। মার্তণ্ড সূর্য মন্দির কাশ্মীরের অনন্তনাগের কাছে অবস্থিত। পাহাড় আর আকাশের মাঝে দাঁড়িয়ে এই প্রাচীন সূর্য মন্দিরেই সূর্যের প্রথম আলো পড়ত। পাথরের স্তম্ভে ঝিলমিল করে উঠত সেই আলো। দূর দূরান্ত থেকে হিন্দুরা আসতেন প্রার্থনা করতে। এই সূর্য মন্দির প্রায় 1300 বছর আগে তৈরি করা হয়েছিল।
মন্দির পরিসরের মাঝখানে প্রধান মন্দির ছিল এবং সেটির চারপাশে ছোট ছোট আরও 84টি মন্দির ছিল। রাজা ললিতাদিত্য কাশ্মীরে আরও অনেক মন্দির শিক্ষাকেন্দ্র স্থাপন করেছিলেন, কিন্তু সেগুলোর অনেকটাই সময়ের সাথে এবং ইসলামিক আক্রমণকারীদের ধ্বংসযজ্ঞে নষ্ট হয়ে যায়। সিকান্দার বুৎসিকান নামের শাসকের আদেশে মার্তণ্ড সূর্য মন্দির সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়। মন্দিরটা এতই শক্তিশালী এবং বিশাল ছিল যে এটা ধ্বংস করতে তার সৈন্যদের প্রায় 2 বছর সময় লেগেছিল। ললিতাদিত্যের মৃত্যু এক রহস্যময় ঘটনা। যিনি অর্ধেক এশিয়া জয় করেছিলেন তিনি হঠাৎ করেই ইতিহাস থেকে একেবারে গায়েব হয়ে যান। কেউ কেউ বলেন তিনি পারস্য এবং ইরান অভিযানের সময় তুষার ঝড়ে মারা যান। আবার কেউ বলেন তার নিজের সভাসদদের বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন তিনি। তার মৃত্যুর পর কার্কট রাজবংশ একেবারে দুর্বল হয়ে পড়ে এবং তার জয় করা বিশাল এলাকা হাতছাড়া হয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো কেন তার নাম ইতিহাস থেকে মুছে ফেলা হলো। কেন আমাদের পাঠ্য বইয়ে মামুদ গজনী এবং আকবরের জন্য শত শত পৃষ্ঠা বরাদ্দ থাকলেও ললিতাদিত্য, বিক্রমাদিত্য বা রাজেন্দ্র চোলের মতো সম্রাটদের নাম এক লাইনেও পাওয়া যায় না? এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র, এটা বলা যেতেই পারে। শত শত বছর ধরে বিদেশি শাসকরা ভারতের ইতিহাস নতুন করে লিখেছে, যাতে ভারতীয়রা বিশ্বাস করে যে তারা সবসময় দুর্বল ছিল আর খণ্ডিত ছিল। তারা ললিতাদিত্যের মতো বীরদের গল্প মুছে দিয়ে আমাদের আত্মবিশ্বাসকেই একেবারে নষ্ট করে দিতে চেয়েছিল, কেড়ে নিতে চেয়েছিল। কিন্তু ইতিহাস কথা বলেই। ললিতাদিত্যের বীরত্ব আজও পুরনো পাণ্ডুলিপিতে, পাথরের খোদাইয়ে আর ওই মার্তণ্ড সূর্য মন্দিরের ধ্বংসাবশেষে কান পাতলেই শোনা যায়। তার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ভারত একসময় বৈশ্বিক মহাশক্তি ছিল, বিশ্বগুরু ছিল এবং আমাদের পূর্বপুরুষরা কেবল আত্মরক্ষাই করেননি, বরং ভারতীয় সভ্যতাকে বিশ্বের দরবারে বীরের মতো প্রতিষ্ঠা করেছিলেন। যদি আমরা আমাদের নিজেদের বীরদের মনে না রাখি তবে কে রাখবে? এটা আমাদের দায়িত্ব যে ললিতাদিত্যের মতো বিস্তৃত নায়কদের সত্য ইতিহাস আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा विकास भी, विरासत भी।